সুপ্রিয় দর্শক, চ্যানেল আয়ে স্বাগত জানাচ্ছি। যে যেখানে বসে আমাদের আজকের চ্যানেল আয়ের আয়োজন দেখছেন, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সেটি আশা করছি। সুপ্রিয় দর্শক, আজকে যে আয়োজনে আপনারা আছেন তা হলো সেন্সেশন নিবেদিত বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উপলক্ষে চ্যানেল আয়ের বিশেষ আয়োজনে। বিশ্ব জনসংখ্যা দিবস এই বিষয়টি আজকে আমাদের নির্বাচিত বিষয় এবং এই বিষয় নিয়ে কথা বলবো, কেন এটির গুরুত্ব রয়েছে, কি এবারের প্রতিপাদ্য বিষয়, এবং আসলে দেশের যারা স্বনামধন্য বিশেষজ্ঞ বা বিশেষ অতিথি আজকে আমাদের মাঝে এসেছেন তারা বলবেন তারা কি কি কাজ করছে এই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে। কথা না বাড়িয়ে শুরু করব, তবে আমাদের আজকের আয়োজনের তিনজন অতিথির সাথে একটু পরিচয় পর্বটা সেরে নিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর আবু সাইদ মোহাম্মদ হাসান, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ, UNFPA বাংলাদেশ। আমাদের সাথে আরও যিনি রয়েছেন জনাব তসলিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সোশ্যাল মার্কেটিং কোম্পানি, এবং সাথে আরও রয়েছেন সাইফ নাসির, ব্যবস্থাপনা পরিচালক, SMC এন্টারপ্রাইজ লিমিটেড। আপনাদের তিনজনকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের আয়োজনে আসার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, বিশ্ব জনসংখ্যা দিবস নিয়ে আজকে কথা বলবো, তাই সঙ্গে থাকুন পুরোটা আলোচনায়। আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারবো। আমি প্রথমেই হাসান স্যার আপনার কাছে চলে যেতে চাইবো। আজকে বিশ্ব জনসংখ্যা দিবস সারা দেশব্যাপী পালিত হয়েছে, সকাল থেকে পালন হয়ে আসছে। তো এইটিরই আলোকে আপনার কাছে জেনে নিতে চাইবো, এই দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয়টি কি ছিল এবং এর গুরুত্ব কতটুকু? আপনাকে ধন্যবাদ। এবারের যে থিম যেটা হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবসের, আমি একটু ইংলিশে বলি কারণ এই থিমটা বেসিক্যালি সারা পৃথিবীর জন্য একই থিম। সেটা হচ্ছে রিয়েলাইজিং দ্য হোপস অ্যান্ড অ্যাসপিরেশন অফ ইয়াং পিপল টুডে অ্যান্ড ফর দ্য ফিউচার। এটাকে বাংলাদেশ সরকার বাংলা থিম তৈরি করেছেন এবং সেটা হচ্ছে তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি। তো এই থিমের আলোকে আসলে বাংলাদেশের জনসংখ্যাকে আমরা সংখ্যায় বিবেচনা না করে একটা মানসম্পন্ন জনসম্পদ তৈরি করাই হচ্ছে মূল লক্ষ্য। এবং সেই দিকে যদি আমরা দেখি যে আমরা এখন কোথায় আছি, আমরা কি কি চ্যালেঞ্জ ফেস করছি, এবং আসলে দক্ষ জনশক্তি হিসেবে যদি মানব সম্পদকে তৈরি করতে হয়, সেক্ষেত্রে ইয়াং জেনারেশন বা তরুণ যে জনগোষ্ঠী বাংলাদেশে আছে, এবং তরুণ জনগোষ্ঠী আপনারা জানেন যে বাংলাদেশের টোটাল পপুলেশনের 1/3 1/3 হচ্ছে তরুণ জনসংখ্যা। এদেরকে আমাদেরকে আসলে কাজে লাগাতে হয়, বলতে এদের সাথে কাজ করা, এদেরকে পরিকল্পনায় এনগেজ করা, তাদেরকে সম্পৃক্ত করা, যাতে তাদের ভবিষ্যৎ তারা কিভাবে দেখতে চায় তাদের কাছ থেকে শুনতে হবে এবং সেই অনুযায়ী তাদের জন্য একটা কর্মপরিকল্পনা তৈরি করে দিতে হবে। এখন আমরা কি দেখছি, আমাদের দেশে এখনও কম্পিটেন্সি বেসড এডুকেশন আমরা সিস্টেমটা এস্টাবলিশ করতে পারিনি। আমরা একটা ডিসেন্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করতে আমরা সক্ষম হইনি। এখনও বাংলাদেশে অনেক আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু, এবং তাদের জন্য যে যৌন প্রজনন স্বাস্থ্যের সঠিক তথ্য এবং সেবাটা নিশ্চিত করা, সেটাও অনেক জায়গায় আমরা চ্যালেঞ্জ ফেস করছি। তো এই তিনটা জায়গায় যদি সরকার সঠিকভাবে বিনিয়োগ করে, আমাদের দেশের যে লক্ষ্য বা উদ্দেশ্য, আপনারা জানেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 2030 সালের মধ্যে যে গোলগুলো নির্ধারণ করা হয়েছে, যদি সেইটা আমরা নিশ্চিত করতে চাই যে আমরা সেখানে লক্ষ্যগুলো আমরা অর্জন করব, তাহলে এটা এখনই একটা সঠিক সময় এখানে বিনিয়োগ বাড়াতে হবে এবং তরুণদেরকে সম্পৃক্ত করতে হবে, তাদের জন্য কি বলে লাইফ স্কিলস এডুকেশন যেটা আছে সেটাকে এস্টাবলিশ করা, এবং সেটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক করলে হবে না, এটাকে ইউনিভার্সালাইজ করা। গ্রাম পর্যায়ে যারা তরুণ সমাজ আছে তাদেরকেও কীভাবে এর মধ্যে সম্পৃক্ত করা যায়। আজকে একটা নিউজে আমরা দেখলাম যে অনেক তরুণরা ইন্টারমিডিয়েট পর্যায়ে গিয়ে কিন্তু ড্রপ আউট হয়ে যাচ্ছে, আমরা তাদেরকে ধরে রাখতে পারছি। অবশ্যই স্যার, এই পলিসির বিষয়গুলো নিয়ে আমরা আবার আলোচনায় আসবো। আমি এই মুহূর্তে তসলিম স্যার আপনার কাছে জানতে চাইবো যে আপনি একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে বহু বছরের অভিজ্ঞতা আপনার রয়েছে, আপনি সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে রয়েছেন, একেবারেই ধরা যায় সূচনা লগ্নের পরপর থেকেই অনেক প্রোগ্রাম করেছেন এবং সারা বাংলাদেশে আপনাদের সোশ্যাল মার্কেটিং কোম্পানির বহু প্রোগ্রাম চালু রয়েছে এই মা ও শিশু স্বাস্থ্যের উপরে। তো এই জনসংখ্যা দিবসটা যতদূর আমরা পারসিভ করি যে এটা সোশ্যাল মার্কেটিং কোম্পানির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তো আপনারা বিষয়টি কিভাবে অ্যাড্রেস করছেন এই বিষয় নিয়ে যদি বলতেন। দেখেন, আমরা কিন্তু পরিবার পরিকল্পনা কর্মসূচি আমাদের মেজর ম্যান্ডেট ছিল, পারহ্যাপস মেইন ম্যান্ডেট ছিল। আপনি যদি 1975-এ যখন আমাদের সোশ্যাল মার্কেটিং কোম্পানির শুরু হয় বাংলাদেশে, তখন কিন্তু
আমাদের উদ্দেশ্য ছিল টু অ্যাড্রেস র্যাপিড পপুলেশন গ্রোথ স্বাধীনতার পরে। সেই থেকে কিন্তু পরিবার পরিকল্পনা কার্যক্রম আমাদের প্রায়োরিটি এজেন্ডা। আপনি জেনে খুশি হবেন যে পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রায় অর্ধেকের বেশি কন্ট্রাসেপটিভ ইজ কামিং অ্যাজ এসএমসি ব্র্যান্ড। আপনি যদি বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে দেখেন তাহলে 55% অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিন্তু আমাদের ব্র্যান্ড ইউজ করে দম্পতিরা 74% কন্ডোম ইউজ করে, দম্পতিরা 50%-এর উপরে ইনজেক্টেবল আমাদের সোমাজেক্ট ব্র্যান্ড ইউজ করে। তো এইটা তো পরিবার পরিকল্পনার ক্ষেত্রে একটা কার্যক্রম। এসএমসি বিশ্বাস করে যে পরিবার পরিকল্পনা স্ট্যান্ড অ্যালোন না, পরিবার পরিকল্পনা কর্মসূচিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে তার সাথে কিন্তু আরও কিছু কর্মসূচি আছে, যেমন শিশুদের ক্ষেত্রে কর্মসূচি আছে। আপনার যদি আমরা মনে করি যে হেলথ অ্যান্ড হাইজিন ইজ এ পার্ট অফ দ্য ফ্যামিলি প্ল্যানিংটা এখন শুধুমাত্র পরিবার পরিকল্পনা স্ট্যান্ড অ্যালোন নয়, তার সাথে এসব কর্মসূচি সম্পৃক্ত। আপনি দেখেন বাংলাদেশে স্যানিটারি ন্যাপকিন এখন বিশেষ করে রুরাল অঞ্চলে আমাদের নাম্বার 1 আমাদের ব্র্যান্ড জয়া, এবং আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে অ্যাভেলেবেল করেছি সারা বাংলাদেশে। আমাদের ওআরএস শিশু মৃত্যুর ক্ষেত্রে কিন্তু একটা দেখেন, শিশু মৃত্যুর সাথে কিন্তু পরিবার পরিকল্পনা কর্মসূচির সাথে সম্পৃক্ত, এবং এই শিশু মৃত্যুর ক্ষেত্রে ওআরএস নাম্বার 1 কিলার ডিজিজ ছিল আজ থেকে 2.5 ডিকেড ব্যাক। এখন কিন্তু শিশু মৃত্যুর ক্ষেত্রে 8ম বা 9ম পর্যায়ে পৌঁছে গেছে এই যে ডায়রিয়াল ডিজিজে, চিলড্রেন আন্ডার 5 উইথ ডায়রিয়াল ডিজিজে মারা যায়। তাহলে কি দেখছি, পরিবার পরিকল্পনা কর্মসূচি যদি দেশে সফল হয় সেখানে শিশু মৃত্যুর হার কমে, পরিবার পরিকল্পনা কর্মসূচি যদি সফল হয় সেখানে মাতৃমৃত্যু কমে। তো এসএমসি এই বিষয়টাকে সার্বিকভাবে দেখে, এবং এসএমসি সরকারের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই কমিটমেন্ট অব্যাহত রাখবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আবার আসবো আপনার কাছে। আমি এবার সাইফ নাসির স্যার আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে আপনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির বিজনেস বা মার্কেটিং পার্সপেক্টিভটা আলোকে যদি বলতেন যে আসলে এই ধরনের পরিবার পরিকল্পনার মেসেজগুলো বা অ্যাওয়ারনেসের যে সচেতনতার জায়গা থেকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আসলে এসএমসি কি ভূমিকা রাখছে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। আমি তসলিম ভাইয়ের কথা সূত্র ধরে যদি বলি যে মিড 70s-এ যে আমাদের যে ম্যান্ডেট, যেখানে পরিবার পরিকল্পনা নিয়ে কথা বলতেও মানুষ সংকোচ বা দ্বিধাবোধ করত, সেইটাকে কাটিয়ে ওঠার একটা পর্যায়ে কাটিয়ে ওঠার ক্ষেত্রে তো বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন যেটা এসএমসি শুরু করে, সেটা একটা পর্যায়ে আসার পরে দ্য নেক্সট স্টেপ ওয়াজ যে ফ্রম আ ডোনার ডিপেন্ডেন্সি টু বিকাম ইন্ডিপেন্ডেন্ট, যে আমাদের এই কার্যক্রমগুলো আমাদের নিজস্ব অর্থায়নে আমরা কি করে পরিচালনা করতে পারি। তো সেখান থেকেই আসলে এন্টারপ্রাইজের পথ চলা শুরু। তো এন্টারপ্রাইজের রোলটা ছিল যে আমি যদি 2014-15 সালে ফেরত যাই, যেখানে আমাদের বাণিজ্যিকভাবে আমাদের এই অর্গানাইজেশনের কাজটা শুরু হয়, সেখানে যে আপনার পণ্যের গুণগত মান ঠিক রেখে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যটা যেন আমরা কনসিস্টেন্টভাবে পৌঁছে দিতে পারি। তো সেখান থেকেই আসলে, এবং সেই পণ্যের প্রাইমারি যে 3টা পণ্য যেখান থেকে আসলে পথ চলা শুরু, তসলিম ভাই যেটা বললেন, কন্ট্রাসেপটিভ, ওরসালাইন এবং হাইজিন মানে স্যানিটারি ন্যাপকিন, এই যে 3টা প্রোডাক্ট, এই 3টা পণ্যকে আপনার মাতৃস্বাস্থ্য বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ বলেন, বা এই যে পানি শূন্যতাজনিত মৃত্যু বলেন, ডিহাইড্রেশন, এইগুলোকে কন্টেন্ট করার ক্ষেত্রে এবং এই পণ্যগুলোকে মানুষ প্রথমত সচেতনতা যে আপনি কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন, দ্বিতীয়ত হচ্ছে যে এটার ব্যবহার শেখানো, তৃতীয়ত হচ্ছে যে আপনার হাতের কাছে পৌঁছে দেয়া। সো এই 3টা ক্ষেত্রেই এসএমসির যে সাফল্য, এটা আসলে আমি এসএমসির কোম্পানির পক্ষ থেকে বলছি না, এটা বাংলাদেশের জন্য একটা গর্ব যে আওয়ার কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি ইজ রেকগনাইজড গ্লোবালি। সো এই যে আপনার সামাজিক পণ্যকে বাণিজ্যিকভাবে সফল ভাবে প্রতিষ্ঠিত করা, আই থিঙ্ক এইটাই এসএমসির আমি বলবো যে মূল সাফল্য।
এবং আমাদের যে রিজন টু এক্সিস্ট, যে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, আমাদের 50 বছরের যে প্রতিপাদ্য 50 বছর পূর্তির যে সাফল্যের পথে বা সমৃদ্ধির পথে একসাথে আগামীতে, তো এই থিমটাই কিন্তু আসলে এটা ধারণ করে। জি। সো আমি এখানেই শেষ করছি যে আসলে আমরা যাই করি না কেন আমাদের প্রতিটা কার্যক্রমই কিন্তু মানুষের জীবন মান উন্নয়নের জন্য, বাংলাদেশের অনগ্রসর বা আন্ডার প্রিভিলেজ জনগোষ্ঠীর জন্য, এবং প্রাইমারিলি সেটা মা ও শিশুর জন্য, জি। মাতৃস্বাস্থ্য এবং শিশুর জন্য। আমরা এই মুহূর্তে বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আসব। আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে জয়েন করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যারের কাছ থেকে শুনবো এই আজকের প্রতিপাদ্য বিষয়ের গুরুত্ব সম্পর্কে। চলুন শুনে আসি। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্ব জনসংখ্যা দিবসের যে মূল প্রতিপাদ্য বিষয় রয়েছে সেই প্রতিপাদ্য বিষয়ে বলা হয়েছে আজ এবং আগামীর জন্য যে বর্তমানের যে তরুণ রয়েছে তাদের প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন সেটি নিশ্চিত করার কথা বলা হয়েছে। সে প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করি বাংলাদেশের 10 থেকে 24 বছর বয়স যারা রয়েছে তারা হচ্ছে তরুণ যুব জনগোষ্ঠী, এবং এই সংখ্যাটি যদি লক্ষ্য করি প্রায় মোট জনসংখ্যার প্রায় 30%-এরও বেশি। সংখ্যার বিচারে এটি একটি বড় সংখ্যা, বড় সম্ভাবনা এবং বড় চ্যালেঞ্জ। এবং এই জনসংখ্যার কাছে যদি আমাদের পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য পৌঁছানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের বর্তমানে বাংলাদেশে দেখতে পাচ্ছি যে কিশোরী মাতৃত্ব সেটি হচ্ছে অনেক বেশি পরিমাণে রয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে এটি সর্বোচ্চ। পাশাপাশি দেখতে পাচ্ছি বাল্য বিয়ে, এটিও কিন্তু অনেক বেশি রয়েছে এবং এটিও দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। এবং এবং অপরিবার পরিকল্পনার যে অপূর্ণ চাহিদা, এই চাহিদাও দেখা যাচ্ছে যে অনেক বেশি মাত্রায় রয়েছে, এবং এর সাথে যুক্ত রয়েছে মাতৃমৃত্যুর মতো বিষয়গুলো যুক্ত রয়েছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক যে বৈশ্বিক প্রতিশ্রুতিগুলো রয়েছে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, পাশাপাশি ICPD+25 কমিটমেন্টস, এই অর্জন করা আমাদের জন্য দুরূহ হয়ে দাঁড়াবে। ফলে এই তরুণ জনগোষ্ঠীর দিকে লক্ষ্য রেখে আমাদের কর্মসূচি নিতে হবে, যাতে এই তাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার, তাদের কাছে যাতে পরিবার পরিকল্পনার সঠিক সেবাটা তাদের হাতে যাতে পৌঁছে যায় সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। এবং দ্বিতীয়ত যেই জায়গাটি আমি বলতে চাই যে বাংলাদেশের তরুণ যেই যুব যে জনগোষ্ঠী রয়েছে তাদের কাছে সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে তথ্য পৌঁছানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সঠিকভাবে যদি এই অনলাইন মিডিয়া বা প্ল্যাটফর্মটাকে যদি আমরা ব্যবহার করতে পারি সেটি তাদের জন্য ইতিবাচক হিসেবে কাজ করতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় যাতে বার্তাগুলো তাদের হাতে পৌঁছে, এবং তারা যাতে যে কন্টেন্টগুলোর বা ডিজিটাল কন্টেন্ট যেগুলো তৈরি হচ্ছে সেগুলো যাতে নির্ভুলভাবে তৈরি হয় এবং অস্বচ্ছ ধারণার ভিত্তিতে যাতে না তৈরি হয়। এবং সে প্রেক্ষাপটে দেখা যাবে বিশেষজ্ঞ পর্যায়ে যারা কাজ করেন, পাশাপাশি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের সাথে লাইভ আড্ডা বা এক ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে আমার মনে হয় যে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করা যেতে পারে এবং পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সংক্রান্ত তথ্য এই তরুণদের কাছে পৌঁছানো সম্ভব। এবং আমি তৃতীয়ত যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা এখন একটি জনমিতিক লভ্যাংশ অর্জনের সুবর্ণ সময়কাল পার করছি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটি সুসময় যাচ্ছে বাংলাদেশের জন্য, কিন্তু এই সুসময়টি কিন্তু থাকবে না যদি না তাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি। অর্থাৎ জনমিতিক লভ্যাংশ অর্জন যদি করতে হয় তাহলে এই তরুণ যুব জনগোষ্ঠী তারা হচ্ছে অন্যতম নিয়ামক, এবং তাদেরকে যদি আমি সঠিক শিক্ষা, সঠিক তাদের বার্তা যদি পৌঁছাতে পারি তাদের কাছে, সুস্বাস্থ্য যদি তাদের নিশ্চিত করতে পারি এবং তাদের যে শ্রম বাজারের যে অংশগ্রহণ এবং প্রজনন স্বাস্থ্য এবং অধিকারের জায়গাটা যদি আমি নিশ্চিত করতে পারি, এক্ষেত্রে যদি বিনিয়োগটা যথাযথ হয় এবং সুশাসন
নিয়ন্ত্রণ যদি নিশ্চিত হয়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ এক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে। সেক্ষেত্রে আজকের এই জনসংখ্যা দিবসের যে মূল বার্তা, যে আজকের এবং আগামীর সময়ের লক্ষ্য রেখে তরুণদের প্রত্যাশা এবং তাদের যে প্রাপ্তির যে জায়গাটি রয়েছে সেখানে আমাদেরকে বিনিয়োগ করতে হবে, এবং সেটি যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে জনসংখ্যা দিবসের উদযাপনটাও আমাদের জন্য সার্থক হবে। সবার জন্য শুভেচ্ছা। সেন্সেশন কন্ডোম নিবেদিত বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উপলক্ষে চ্যানেল আয়ের বিশেষ আলোচনা সভা। আমরা আবার হাসান স্যারের কাছে চলে যেতে চাইবো। আপনি বলছিলেন এই যে তরুণ প্রজন্মকে প্রজনন স্বাস্থ্যে শিক্ষিত করবার বিষয়টি, এটা আসলে এত গুরুত্বপূর্ণ কারণ এখন আমরা যদি জনসংখ্যা পিরামিডটা দেখি, বাংলাদেশের কিন্তু একটা বিপুল পরিমাণ জনসংখ্যা এখন 18 বছরের উপরে, এবং একটা বর্ধিত জনসংখ্যা যারা আপনার নিউ জেনারেশন বিলং করছে। তো এই ক্ষেত্রে আসলে কমিউনিকেশনের যে চ্যালেঞ্জটা রয়েছে, ট্রান্সফরমেশন বা ডিজিটালাইজেশন হওয়ার কারণে একটা ডিফারেন্ট জোনরায় আমরা আছি। সো এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কিভাবে কাজ করছেন বা কিভাবে অ্যাড্রেস করছেন যদি বলতেন। থ্যাংক ইউ। এটা আসলে এখন একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাজ করতে গিয়ে, কারণ আমরা যদি দেখি যে বাংলাদেশের, যেটা আমি একটু আগে বলেছিলাম যে বাংলাদেশের আমাদের মোট জনসংখ্যার প্রায় 1/3 হচ্ছে তরুণ। এই তরুণদেরকে সঙ্গে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে না পারি, আমাদের যে মূল লক্ষ্য সেখানে আমরা হয়তো পৌঁছাতে পারবো না। এখানে বড় যে সমস্যাটা, যে এদেরকে পৌঁছানোর জন্য যে মাধ্যমটা দরকার, সেই জায়গাতে আমরা কি আসলে তাদের মনটাকে আমরা বুঝছি কিনা, যে সে কী চায়, কীভাবে আমরা তার কাছে পৌঁছাবো। সেখানে একটা কমিউনিকেশনের গ্যাপ আমরা দেখছি আমাদের যে ন্যাশনাল প্রোগ্রামগুলো আছে সেখানে। এবং আমাদের গতানুগতিকভাবে আমরা যেভাবে প্রোগ্রাম করছি, স্কুল বেসড প্রোগ্রামে অর্গানাইজ করা, অথবা বিভিন্ন আইসি ম্যাটেরিয়াল, প্রিন্টেড ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউট করা এবং সে অনুযায়ী তাদেরকে কাউন্সেলিং করা, সেইগুলো ডেফিনেটলি করতে হবে, কন্টিনিউ রাখতে হবে। বাট আমাদের এই ইয়াং জেনারেশনের যে একটা বড় পরিবর্তন হয়েছে, যে ডিজিটালাইজেশনের ফলে এখন সবার হাতে মোবাইল। এমন কোনো ছেলে বা মেয়ে যারা স্কুল কলেজে পড়ে তাদের হাতে মোবাইল নেয় এরকম খুবই রেয়ার। সবার কাছেই কিন্তু একটা ডিভাইস আছে। তো এই ডিভাইসের মাধ্যমে এখন স্কুলেও আপনার ক্লাস হচ্ছে অনলাইনে, অথবা ক্লাস যদি অনলাইনে না হয়ে থাকে তাদের আপনার সব মেসেজ কিন্তু এখন অনলাইনে ডিসেমিনেট হচ্ছে। তো এখন তারা তো ইউজ টু উইথ দ্য ডিভাইসেস, সেইটাকে আমরা কাজে লাগাতে পারি এবং আমরা কাজে লাগাচ্ছিও, যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদেরকে বিভিন্ন রকমের যৌন এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ইনফরমেশন দেয়া, এবং সেইটা অনুযায়ী তাদের যদি কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে তাহলে সে কোথায় যাবে, কোন হসপিটালে গেলে পরে সে সেবাটা পাবে, সেই তথ্য তাদেরকে দিতে হবে। এবং সেই তথ্য দেওয়ার সাথে সাথে আবার সেবাটাও নিশ্চিত করতে হবে। আমরা সরকারের সাথে কাজ করছি যে বাংলাদেশে আপনারা জানেন মিডওয়াইফারি একটা নতুন হেলথের মধ্যে প্রফেশনাল ক্যাডার। বাংলাদেশে সরকার রিসেন্টলি প্রায় 25,000 নতুন মিডওয়াইফারি পজিশন ক্রিয়েট করছেন, এবং তারা আগামী 3 থেকে 5 বছরের মধ্যে এদেরকে স্বাস্থ্য সেক্টরে ডেপ্লয়মেন্টটা এনশিওর করবেন। তো এরা বেসিক্যালি আসলে একদম কমিউনিটি পর্যায়ের যে হেলথ ফ্যাসিলিটিগুলো আছে সেইখানে ডেপ্লয়মেন্ট হচ্ছে, এবং আরও বেশি হবে আগামী 3-4-5 বছরের মধ্যে। এরা যখন শিক্ষা ব্যবস্থায় প্রজনন স্বাস্থ্যকে আমরা কিভাবে আরো এনশিওর করতে পারি, আমরা কোন একটা প্রোগ্রাম আপনার সাথে আলোচনা হচ্ছিল, এবং ওখানে সরকারি পর্যায়ে যারা ছিলেন তারাও কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন। তো এই বিষয়টি না আরো বিস্তারিত আলোচনা করবো। আমি একটু তসলিম স্যারের কাছ থেকে ঘুরে আসি। স্যার, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে এই যৌন প্রজনন স্বাস্থ্য এবং ফ্যামিলি প্ল্যানিং এর জন্য আপনাদের স্টার নেটওয়ার্ক রয়েছে, যেটি আপনাদের এসএমসি প্রোগ্রামের আন্ডারে রয়েছে, এই বিষয় নিয়ে যদি সংক্ষেপে কিছু বলতেন। দেখেন, সোশ্যাল মার্কেটিং কোম্পানি যৌন প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা, শিশু স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্যে কাজ করে, সেটা প্রাইভেট সেক্টরে। আমাদের সমস্ত যারা কাজ করে, আমরা দেখেন আমাদের যে 5টা নেটওয়ার্ক রয়েছে তার মধ্যে ব্লু স্টার একটা নন গ্র্যাজুয়েট মেডিকেল প্র্যাকটিশনার দিয়ে সারা দেশে বিস্তৃত প্রায় 15,000-এর মতো আমাদের প্রোভাইডার রয়েছে, নেটওয়ার্ক মেম্বার রয়েছে যারা ড্রাগ মেডিসিন বিক্রি করে, তাদের মধ্যে প্রায় 6,500। যারা অভিজয়ন গাইনোকোলজিস্ট, তাদের নিয়ে যে নেটওয়ার্ক রয়েছে সেখানেও 650-এর মতো আছে। রোজেস্টার, যেটাকে আমরা বলি পেডিট্রিশিয়ানদের একটা নেটওয়ার্ক, সেখানেও প্রায় 500-র মতো পেডিট্রিশিয়ান রয়েছে। এরা বিভিন্ন জনস্বাস্থ্যমূলক কার্যক্রমে সহায়তা করে। দেখেন, তারা প্রাইভেট সেক্টর। আমি কেন প্রাইভেট সেক্টরের কথা বলছি এখানে,
আমরা আমাদের প্রোডাক্ট যেটা অ্যাভেলেবেল রাখি সেটাও কিন্তু ফার্মেসি অথবা নন ফার্মা যে আউটলেট রয়েছে সেখানে, গ্রোসারি শপসে এবং অন্যান্য আউটলেটে। অর্থাৎ আমাদের কাজই হলো প্রাইভেট সেক্টরকে এনগেজ করা, প্রাইভেট সেক্টরকে মোবিলাইজ করা এবং তাদের মাধ্যমে এই পাবলিক হেলথ সার্ভিসটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কেন অনেক ক্ষেত্রেই এখন মনে হয় যে কস্ট ইজ নট ব্যারিয়ার, প্রাইস ইজ নট ব্যারিয়ার। তারা সার্ভিসটা চায়, তাদের দোরগোড়ায় সার্ভিসটা চায়, তারা কোয়ালিটি সার্ভিস চায়, সেই ব্যবস্থাটা সোশ্যাল মার্কেটিং কোম্পানি কিন্তু করে। আচ্ছা, জি স্যার, তাহলে আসলে ব্যাপক পরিসরে আমাদের ইভেন আমরা এটাও বলতে পারি যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনারা ভূমিকা রাখছেন মাঠ পর্যায়ে। জি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা ইভেন ওমেন এম্পাওয়ারমেন্টের কথা যদি বলেন, বাংলাদেশে প্রায় 5,000 আমাদের এইটা হলো আমরা বলি উম্যান এন্টারপ্রেনিয়ার, তারা গোল্ড স্টার, সেটাও স্টার কিন্তু একটা গোল্ড স্টার, এবং তারা রুরাল কমিউনিটি থেকে আমরা তাদেরকে রিক্রুট করেছি, যারা এন্টারপ্রেনিয়ার হতে চায় তাদেরকে ট্রেনিং দিয়েছি, এবং সোশ্যাল মার্কেটিংয়ের যে সামাজিক বিপণনের যে প্রোডাক্টগুলো রয়েছে যেগুলার পাবলিক হেলথ ভ্যালু প্রচুর, এরাই এই কমিউনিটিতে কিন্তু এগুলো নিয়ে যায় এবং বিক্রি করে। এতে হয়েছে কি, তারা নিজেরা স্বাবলম্বী হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে পাবলিক হেলথ, আমাদের স্যানিটারি ন্যাপকিন, আমাদের মনি বিস্কিট, আমাদের মনি মিক্স, এইগুলোকে আমরা কমিউনিটির পর্যন্ত পৌঁছিয়ে দিতে পেরেছি। তো এই দুইটা কাজের সংমিশ্রণ, তারা যেমন পাবলিক হেলথে কন্ট্রিবিউশন করতেছে, অ্যাট দ্য সেম টাইম তারা এম্পাওয়ার্ড হচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিংলি যদি আমি একটু অ্যাড করি যে এই জনসংখ্যাকে আপনারা জনসম্পদে রূপান্তর করার প্রক্রিয়ায় রয়েছেন। স্যার আসবো আবার আপনার কাছে, আমি একটু সাইফ নাসির স্যার আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি বিগত কয়েক বছরে বা কয়েক যুগে এসএমসির এই বিপণন প্রক্রিয়ায় কিছু মানে এই কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যমগুলো ডাইভার্সিফাইংলি চেঞ্জ হয়েছে। এবং আমরা ছোটোবেলাও আমাদের মনে আছে একেবারে ছোটোবেলায় সাদা কালো টেলিভিশনে আপনাদের বিজ্ঞাপন চলতো, সেটারও একটা স্ট্র্যাটেজিক পজিশনিং ছিল। এবং পরবর্তীতে এই যেমন ধরেন আপনার রাজা কন্ডম, মায়াবরী থেকে যাত্রাটা শুরু হয়েছে, এখনও আপনাদের ডাইভার্সিফাইং অনেক প্রোডাক্ট এনেছেন এবং সেগুলোরই খুবই ইন্টারেস্টিং কিছু মার্কেটিং স্ট্র্যাটেজির থ্রুতে আপনারা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন এই অ্যাওয়ারনেসটা জনস্বার্থে। এই বিষয়টি নিয়ে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। দেখেন, এখনকার যুগ যদি আমি বলি যে ভাই বলছিলেন যে 1/3 পপুলেশন ইজ কোয়াইট ইয়াং, এবং এই যুগটা কিন্তু আপনি যদি আমরা কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে বলি যে আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, যে আমার এক্ষুনি এটা চাই, এক্ষুনি এটা হতে হবে। সো এবং মানুষের যে কমিউনিকেশন এখন অ্যাটেনশন স্প্যান, আমি একটা রিসার্চ দেখছিলাম যে আর্লি 20s-এ ইট ওয়াজ অ্যাবাউট 2 মিনিট ছিল, এখন সেটা নেমে এসছে 23 সেকেন্ডে। এবং ইন ডিজিটাল স্পেস সেটা নেমে এসছে আপনাকে আপনার মেসেজটা প্রথম 3 সেকেন্ডে ডেলিভার করতে হবে। ট্রু। সো চ্যালেঞ্জটা হচ্ছে যে আমার যে 70s-এ যেই কমিউনিকেশন বা যেভাবে আমরা কমিউনিকেশন করেছি, আজকে 2026-এ এসে সেটার আমূল পরিবর্তন হয়ে গেছে বিকজ অফ দি ভাই যেটা বলছিলেন যে প্রত্যেকের হাতে ডিভাইস আছে। আমার দেখার জন্য আমরা বড় হয়েছি একটা চ্যানেল দেখে, এখন হাউ মেনি চ্যানেলস আর দেয়ার উই ডোন্ট ইভেন নো। সো এই সব কমপ্লেক্সিটিকে অ্যাড্রেস করার জন্য আমাদেরকে আমাদের পুরো কমিউনিকেশন প্ল্যান বলেন, স্ট্র্যাটেজি বলেন, সব কিছু আপগ্রেড করতে হয়েছে। তার সাথে সাথে যেমন হয়েছে যে ইকোনমিক সলভেন্সি বা যে কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্টের সাথে সাথে বিভিন্ন কনজিউমার গ্রুপ তৈরি হয়েছে। একসময় আমাদের দুটা পণ্য ছিল, রাজা এবং কন্ট্রাসেপটিভের কথা যদি বলি, রাজা এবং মায়া। আজকে যদি আমি বলি আমার কন্ট্রাসেপটিভ পোর্টফোলিও 14টা অ্যাক্টিভ ব্র্যান্ড আছে, নাম্বার অফ SKUs প্রবলি রানস ইন টু 50s। সো এতগুলা ব্র্যান্ড, যেমন সেন্সেশন বলেন, কন্ডম বলেন, সেন্সেশন, প্যান্থার, রাজা, হিরো, ইউএনমি, বিভিন্ন প্রতিটার কিন্তু একটা টার্গেট গ্রুপ আছে যারা এই যে বিভিন্ন কনজিউমার গ্রুপের রিকোয়ারমেন্টটা বোঝা এবং তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্টটাকে অ্যাভেলেবল করা, তার সচেতনতা তৈরি করা। সো এই যে কাজটা, ইট ইজ আই থিঙ্ক দিস ইজ ওয়্যার
SMC has played a very, very significant role যে মানুষের কাছে তার প্রয়োজন মাফিক পণ্যগুলা পৌঁছে দেয়া। কন্ডোমের ক্ষেত্রে কন্ডোম শুধু কিন্তু যেমন ইটস নট অনলি অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং, ইটস অলসো অ্যাবাউট প্রিভেন্টিং STD, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, HIV, যেটা বাংলাদেশে এখন আবার একটা অ্যালার্মিং রেটে পৌঁছে যাচ্ছে। এবং কন্ডোম যখন আপনি ব্যবহার করছেন, যে নকল কন্ডোম ব্যবহার করছেন কিনা, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের রিসেন্ট কমিউনিকেশনের দিকে যদি আমরা তাকাই, যে এই সচেতন নিয়ে আমরা যে কাজটা করেছি সেটাও কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট এনেছে। তো সব কিছু মিলিয়ে যেটা বলবো যে ফ্রম আ SMC মানে কোর পার্সপেক্টিভ, আমরা যুগের সাথে রেলিভেন্ট থাকা এবং বিভিন্ন কনজিউমার সেগমেন্ট বা গ্রুপের প্রয়োজন মাফিক পণ্যটা তার কাছে অ্যাভেলেবল করা অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস। এটা দিস ইজ ওয়্যার আই থিঙ্ক SMC হ্যাজ ক্রিয়েটেড ইটস ইউনিক পজিশনিং ইন দ্য মার্কেট। জি, ধন্যবাদ। মহিলাদের জন্য আপনাদের যে সকল প্রোডাক্ট রয়েছে এম্পাওয়ারমেন্টের জন্য, সেগুলো নিয়ে আবার আসবো আপনার কাছে। আমি একটু হাসান স্যারের কাছে যেতে চাইবো প্রজনন স্বাস্থ্য নিয়ে। এর আগেও আমরা বেশ কিছু আলোচনায় আমরা দেখেছি যে এই আপনার আমাদের মানে শিক্ষা পুস্তকে বা আপনি পাঠ্যপুস্তক যদি বলি, সেখানে কিন্তু আসলে একটা পার্ট রয়েছে এই আপনার যৌন শিক্ষা বা যৌন স্বাস্থ্য নিয়ে যে সকল সচেতনতা। কিন্তু মোস্ট অফ দ্য কেসে এটাও দেখেছি আমরা, বা আমরা শুনি আমাদেরও যারা বন্ধু বান্ধব টিচিং প্রফেশনে আছে, ওরা ইন্টেনশনালি ওই এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে। মানে আমরা এখনও কিন্তু ওই ট্যাবুটা ব্রেক করতে পারিনি, আমরা ছাত্রছাত্রীদের সাথে খুব কাছাকাছি যেতে পারিনি। কারণ যৌন স্বাস্থ্য তো শুধুমাত্রই পরিবার পরিকল্পনা নয়, এটার সাথে বৃহত্তর অনেক কিছু ইনভলভ রয়েছে। যেমন স্যার একটু আগে STD STI এর কথা বললেন, আপনার HIVর কথা বললেন। তো এই যে অ্যাডোলেসেন্ট হেলথ আছে, সেখানে পিউবার্টির যে সকল পরিবর্তন আছে, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আর এই 2026 এসেও কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। সেটার আসলে রেমিডিটা কোথায় বা কবে, কতদিন পরে আমরা দেখতে পারবো? একজন গবেষক হিসেবে আপনি কি বলবেন? আপনি ঠিকই বলেছেন, এবং এগুলো তো আসলে বাস্তব যে কথা আপনি বললেন। এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের স্কুল কারিকুলাম, ন্যাশনাল যে কারিকুলাম আছে, সেখানে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা খুবই সীমিত, এবং সেই সীমিত তথ্যটাও ঠিকমতো ডেলিভার হচ্ছে না কিন্তু ছাত্রছাত্রীদের কাছে। এবং সেখানে কয়েকটা বিষয়, একটা চ্যালেঞ্জ হচ্ছে যে সেখানে যারা শিক্ষক তাদের প্রপার ওরিয়েন্টেশন হচ্ছে না, এবং কিভাবে সে সেশনগুলো পরিচালনা করবে, ফ্যাসিলিটেশন করবে, সেই দক্ষতাটা এখনও পর্যন্ত আমরা গড়ে তুলতে পারিনি। আরেকটা হচ্ছে যে এই শিক্ষকদেরকে শুধু সেন্সিটাইজ করলে বা তাদের দক্ষতা বাড়ালেই পরে হবে না, কারণ এখানে যারা রিসিপিয়েন্ট, আমাদের ছাত্রছাত্রী যারা আছে, তাদের গার্জিয়ানদের একটা মোটিভেশনের একটা কি বলে সচেতনতার দরকার আছে। কারণ এই তথ্যগুলো যখন আপনার স্কুলের বাইরে বা কমিউনিটিতে যাচ্ছে, এমনিতেই আপনার একটা কি বলে সেন্সিটিভ টপিক নিয়ে যখন ডিসকাশন হয়, আমাদের ধর্মীয় এবং কালচারাল প্রেক্ষাপটে এটা বেসিক্যালি একটা সেন্সিটিভ টপিক আপনি বলতে পারেন, আমরা যদি হিস্ট্রিক্যালি দেখি। তো সেইটার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য যারা আমাদের অভিভাবক আছেন তাদেরকেও সেন্সিটাইজ করা দরকার। এবং সেইখানে ঘাটতি থাকার কারণে কিন্তু টিচাররাও কিছুটা হেজিটেট থাকেন যে উনি আসলে এটা কিভাবে উপস্থাপনা করবেন স্কুল সেশনগুলোতে। তো এইগুলো নিয়ে আসলে আমাদেরকে কাজ করতে হবে। আর একটা হচ্ছে যে কিছু ভ্রান্ত ধারণাও আছে যে যৌন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে যদি বাচ্চাদেরকে পড়ানো হয় বা তারা যদি জানে, তাহলে হয়তো এরা খারাপ দিকে চলে যাবে। এগুলো আসলে পুরোটাই একটা ভুল ধারণা। কারণ আমরা যদি গ্লোবালি যে রিসার্চের তথ্য যদি আমরা পর্যালোচনা করে দেখি, সেখানে যদি সঠিক পরিমাণে যৌন এবং প্রজনন স্বাস্থ্যের তথ্য তারা জানতে থাকে, তাদের কিন্তু পার্সোনাল লেভেলের বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড প্লাস প্র্যাকটিস অন যৌন এবং প্রজনন স্বাস্থ্য কিন্তু ভালো হয়। আদারওয়াইজ যদি ভুল ইনফরমেশন আমরা এই বাচ্চাদেরকে দেই, সে কিন্তু তার জীবন পরিচালনাটাই ভুল পথে যাবে। তো সেই জন্য এদেরকে আমাদেরকে সঠিক তথ্যটা দিতে। এবং আমরা দেখেন বাংলাদেশে পরিবার পরিকল্পনার যদি হিস্ট্রি আমরা দেখি, এটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল, এবং একসময় ভাই যেটা বলছিলেন যে অনেক চ্যালেঞ্জ এখানে ছিল, এগুলো নিয়ে কথা বলাটাও একটা কি বলে খুব সহজ ছিল না। তো সেই পরিস্থিতি আমরা অনেক আগেই কাটিয়ে উঠেছি। একসময় পরিবার পরিকল্পনার ব্যবহারের হার ছিল মাত্র 8%, সেটা থেকে বেড়ে এখন প্রায় 62%। কিন্তু আমরা যদি দেখি যে এই এখনও যারা পরিবার পরিকল্পনা ব্যবহার করছে না,
সেই গ্রুপের মধ্যে কিন্তু ইয়াং জেনারেশন বা তরুণ প্রজন্ম তাদের মধ্যে কিন্তু তাদের যে চাহিদা তার থেকে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার অনেক কম। তো যে কারণে এখন অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, অল্প বয়সী মা হয়ে যাচ্ছে। এখন যে মাটা 15-16 বছর বয়সে মা হয়, সে তো নিজেই একটা শিশু, তার শরীরটাই পরিপূর্ণভাবে এখনও গঠন হয়নি যে সে একটা শিশু ধারণ করতে পারবে। তার মানে কি, একটা শিশুর পেটে কিন্তু আরেকটা শিশু। তো এইটা আমাদেরকে খুব ভালোভাবে আসলে খেয়াল রাখতে হবে যে কিভাবে আমরা তার যে নিউট্রিশনটা নিশ্চিত করা, তার সঠিক তথ্য দিয়ে তাকে যে গর্ভকালীন সেবাটা নিশ্চিত করা এবং সে হসপিটাল এসে যাতে ডেলিভারি করায়। তো এই ইনফরমেশনগুলো বেসিক্যালি পার্ট অফ যৌন এবং প্রজনন স্বাস্থ্য। এইগুলো আমরা শুধুমাত্র মানে কন্ট্রাসেপটিভ পিল এবং প্রপার ওরিয়েন্টেশনটার অভাব রয়েছে। ওরিয়েন্টেশনটা যদি সব মাধ্যমেই মানে শিক্ষক থেকে শুরু করে মানে ট্রেনিং অফ দ্য ট্রেনার্স যদি প্রপারলি হয়ে থাকে তাহলে হয়তো এটা ঠিক মতো হবে। হয়তো আশা করছি স্যার আবার সময় থাকলে আপনার কাছে আসবো। আমি একটু তসলিম স্যারের কাছ থেকে জানতে চাইবো যে আমরা আসলে যেটা বলছিলাম যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি প্রায় 50 বছরের উপরে, 52 বছর চলছে হয়তো রানিং। তো প্রচুর কমিউনিকেশন আপনারা করেছেন এবং কিছু কিছু আছে আসলে টাইমের থেকেও অনেক আহেড ছিল কিছু কমিউনিকেশন। যেমন আমরা যদি বলি যে আসল পুরুষ কমিউনিকেশনস বলেন, আমাদের ফেমিকনের কাশফুলের নরম ছোঁয়া, এগুলো খুব কমন কিছু জিনিস ছিল। কিন্তু এই ছোট ছোট সাধারণ যে পে অফগুলো, এগুলোর পিছনেও কিন্তু একটা অসাধারণ হিস্ট্রি ছিল। বা এইচআইভি নিয়ে আপনাদের যে ক্যাম্পেইন ছিল, আগে দেখতাম বাস ব্র্যান্ডিংয়ে হতো, এখন আসলে দেখা যায় না খুব একটা। তো এই কমিউনিকেশনগুলো কমে কেন গেল এবং এই কমিউনিকেশনে আপনারা কি কি চ্যালেঞ্জ ফেস করছেন এই বিষয়ে যদি একটু বলতেন। দেখেন, কমিউনিকেশনে আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু খুব একটা কমে নেই। প্রবলেমটা হলো কি, এখন চ্যানেল কয়টা বাংলাদেশে হাসান ভাই? 52 চ্যানেল। এখন দেখেন 52 চ্যানেলে ইকুয়ালি কমিউনিকেশন করা অনেক অর্থের ব্যাপার, সেটা একটা দিক। আরেকটা দিক হলো যে তখন তো বিটিভি ছিল, বিটিভিতে আমাদের অত্যন্ত সরব উপস্থিতি ছিল, তো সেইটা একটা দিক আছে। কিন্তু কমিউনিকেশনে আরেকটা জিনিস হয়েছে, দেখেন এই পাবলিক হেলথের কমিউনিকেশনে ডেভেলপমেন্ট এজেন্সি যারা আছে, ডেভেলপিং এজেন্সির পার্টিসিপেশন, তাদের পার্টনারশিপ খুব ইম্পর্টেন্ট। ধীরে ধীরে ডেভেলপমেন্ট পার্টনার, হাসান ভাই এখানে আছেন, এক সময় আমাদের ইভেন গভর্নমেন্টের যে কন্ট্রাসেপটিভ সেগুলোও কিন্তু বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার সহায়তা দিত, এখন নিজেদের কিনতে হয় বলেই অনেক সময় কিন্তু এই দেখা যায় যে স্পোরেডিক স্টক আউট হয়ে যায়। আমাদের ক্যাম্পেইনে ইউএসআইডি আমাদের একটা বড় পার্টনার ছিল, তারা প্রচুর ইনভেস্ট করেছে ইনিশিয়াল সময়, সেই ইনভেস্টমেন্টটা নাই। দেখেন কিভাবে প্রবলেমটা হয়। পরিবার পরিকল্পনার আজকে যেটা গত 4 বছরে 5 বছরে পরিবার পরিকল্পনা কর্মসূচি কিন্তু নিচের দিকে, আমাদের 64% কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স ছিল রেট, এখন কিন্তু সেটা 62। টিএফআর আমাদের 2.3, নিয়ার টু রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি, আবার কিন্তু চলে গেছে 2.4। এই যে একটা পরিবর্তন, এর কারণ হলো ইয়াঙ্গার কোহর্ট যখন আসতেছে, ইয়াঙ্গার কোহর্ট কিন্তু আরেকটা কোহর্ট টার্মিনেট হচ্ছে। কত? 15 থেকে 49 বছর। যখন 49 বছরের বেশি, তারা আর নো মোর ম্যারিড উম্যান অফ রিপ্রোডাক্টিভ এজ। তো এই যে একটা কথা, তাহলে নতুনদেরকে যে মেসেজটা দিতে হবে পরিবার, সেটা কিন্তু হচ্ছে না। তো হচ্ছে না কেন? ওই যে আপনারই এখন আমরা আমাদের সীমিত প্রচেষ্টার মাধ্যমে, সীমিত সামর্থ্যের মধ্যে আমরা যতটুকু চেষ্টা করছি, এখনও আমি যদি একটা ফেমিকনের যেন কাশবনের নরম ছোঁয়া, আমি যখন সেইটাকে টেলিভিশনে টিভিসি আকারে দেখাই, তখন কিন্তু দে আর অ্যাসোসিয়েটিং উইথ ফ্যামিলি প্ল্যানিং। এভাবেও ইনডিরেক্টলি কিন্তু আমরা হয়তো সরাসরি জেনেরিক ক্যাম্পেইন করছি না, এখনও সোশ্যাল মার্কেটিং কিন্তু ইনডিরেক্টলি এই ক্যাম্পেইন করে যাচ্ছে পরিবার পরিকল্পনার পক্ষে। জি, ছোট করে একটু শুনে নেব যে এই আজকের যে স্পেশাল ডেটা রয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস, তো প্রতি বছরই তো এই ডেটা অবশ্যই সোশ্যাল মার্কেটিং কোম্পানির জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আপনাদের আসলে কি কি কার্যক্রম ছিল বা এটা নিয়ে যে দেখেন, আমরা আজকে বিশ্ব জনসংখ্যা দিবস, আজকে এই বিশ্ব জনসংখ্যা দিবসে বেশ অনেকগুলো চ্যানেল আমাদের সাথে এগিয়ে এসেছে, তার মধ্যে চ্যানেল আইও রয়েছে এবং অন্যান্য চ্যানেল রয়েছে। তারা কিন্তু এই দিনের ইম্পর্টেন্স তুলে ধরছে এবং আমরা সেখানে অনেক অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় আজকে দেখবেন আমাদের অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, আমাদের
আমাদের যে কন্ট্রাসেপশন রয়েছে তার অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, অনেক ক্ষেত্রে আমাদের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে যে টেকনিক্যাল পরিবার পরিকল্পনার বর্তমান অবস্থা কি এবং কিভাবে এর উত্তরণ সম্ভব সে বিষয়ে। তো আমরা আমাদের একটা দায়বদ্ধতা আছে পরিবার পরিকল্পনা। দেখেন, একটা কথা আমি এখানে না বললে নয়, আজকে যেহেতু বিশ্ব জনসংখ্যা দিবস, বাংলাদেশের অর্ধেকেরও বেশি দম্পতি আমাদের উপরে আস্থা রেখেছে। এই আস্থার জায়গায় আমাদেরও তাদের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার প্রেক্ষিতে সেই দায়বদ্ধতাটাকে কনসিডার করেই আমরা ব্যাপক আয়োজন করেছি, ব্যাপক প্রচারণা করেছে এই দিনটির জন্য। শুধু তাই না, আমরা নিজেরাও আমাদের যারা কর্মী রয়েছেন, আমাদের সহকর্মী রয়েছেন, তাদের মধ্যেও আমরা আলোচনা করব, আমরা সেন্সিটাইজেশন করার চেষ্টা করব নব উদ্যমে, যাতে করে আগামীতে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে এগিয়ে নেওয়া যায়, সেটাই আমাদের প্রত্যয়। জি অবশ্যই, ধন্যবাদ স্যার। আপনার কাছে আমি একদম শেষ প্রশ্ন সাইফ নাজির স্যার আপনাকে করতে চাইবো যে আপনি যেহেতু মার্কেটিংয়ের পার্সপেক্টিভ থেকে আপনার কাছ থেকে অনেক কিছু শোনার আছে, তাই শুনে নিতে চাইবো যে এই যে পরিবার পরিকল্পনা, এটা আসলে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, এবং এই অ্যাপ্রোচের সাথে যে শুধু আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য কাজ করছি না বা করি না, বা আজকে ধরেন বিশ্ব জনসংখ্যা দিবসের যে প্রতিপাদ্য বিষয়টা, তো এটা তো আসলে আজকেই হয়ে গেল, তারপর আমরা আর কোনো এটা নিয়ে হয়তো অন্য কোনো দিবস আসবে, অন্য কোনো দিবস পালন করে ফেলছি, কিন্তু আসলে তো এগুলোর অনেক একটা গুরুত্ব রয়েছে, যেটা আসলে সারা বছর, এমনকি বছরের পর বছর নিয়ে যাওয়ার মতো বিষয়। তো এই জায়গাটা থেকে একজন মার্কেটিং পার্সন হিসেবে আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে আপনার এই সকল কমিউনিকেশনগুলো বলেন, বা ধরেন আপনার প্রপার মার্কেটিং প্রচারণার ক্ষেত্রে আপনাদের প্রাইভেট সেক্টরের পাশাপাশি গভর্নমেন্টের কি ভূমিকা থাকতে পারে, বা আপনারা কি কি চ্যালেঞ্জ ফেস করছেন, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আপনারাই বা কি করছেন, সামনে কি কি করবেন, এই বিষয়ে জানতে চাইবো। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আজকে জনসংখ্যা দিবস, বিশ্ব জনসংখ্যা দিবস, আমাদের জন্য প্রতিদিনই বিশ্ব জনসংখ্যা দিবস। হ্যাঁ, সো হোয়াট এভার উই ডু, আমরা যাই করি না কেন, আমাদের প্রতিদিনের কার্যক্রমে ভিতরে সচেতনতা বৃদ্ধি বলেন, ডিস্ট্রিবিউশন বলেন, বিকজ মার্কেটিংয়ের কাজ যদি আমি বলি যে মার্কেটিং ডিমান্ড জেনারেট করে, আচ্ছা, বাট আমি চাহিদা তৈরি করলাম, কিন্তু পণ্যটা যদি আপনার হাতের কাছে না থাকে, এটা আসলে কোনো কাজের কথা হলো না। সো কন্টিনিউয়াসলি আমরা যেখানে ইনভেস্ট করে যাচ্ছি যে মানুষের হাতের কাছে পণ্যটা পৌঁছে দেয়া, প্রতিদিন যেন ঠিক জায়গায় কোথায় পণ্যটা পৌঁছায়, সো ডিস্ট্রিবিউশন। সো এটা একটা মানে মেজর চ্যালেঞ্জ আমাদের দেশের জন্যে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেখেন একটা বাংলাদেশের জনসংখ্যা এনিওয়ার বিটুইন 18 থেকে 20 কোটি। এই বিশাল জনগোষ্ঠীর যে চাহিদা, সেটা সরকারের পক্ষে এককভাবে পূরণ করা খুবই কঠিন। তো এবং আমরা আসলে সরকারের সাথে কিন্তু গত 50 বছর ধরে সম্পূরকভাবে বা সাব কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটি করে কিন্তু আমরা জয়েন্টলি অনেক কাজ করেছি এবং করে যাচ্ছিও। সো এখানে যেটা আমি বলতে চাই যে এই এত বড় জনগোষ্ঠীকে রাইট লেভেল অফ সার্ভিস এনশিওর করতে হলে, যেটাকে পিপিপি বলে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সহাবস্থানে থাকতে হবে। এটা সরকারের পক্ষে একা করা সম্ভব না, আবার প্রাইভেট সেক্টরের পক্ষেও একা করা সম্ভব না। সো এই যে মানে মিউচুয়ালি বেনিফিশিয়াল কোএক্সিস্টেন্স, দিস ইজ ওয়্যার দি অপরচুনিটি ইজ দেয়ার, উইল বি দেয়ার। এবং আমাদের দেশের কনটেক্সটে আমাদের গত 50 বছরে যা কাজ হয়েছে, আগামী 50 বছরের থেকে আর অনেক বেশি কাজ করার সুযোগ আছে, এবং সেখানে আসলে সরকার এবং প্রাইভেট সেক্টর একসাথে কাজ করতে হবে, এছাড়া আসলে সাফল্য আসবে না। একদম শেষ বেলায় যেতে যেতে কি নতুন প্রজন্মের জন্য আপনার কোনো বার্তা দিবেন কিনা? নতুন প্রজন্ম জন্য আমাদের আসলে নতুন করে ভাবতে হবে যে আমরা গত 50 বছর যা করে এসেছি, এটা দিয়ে আসলে ওনাদের নতুন প্রজন্মের যে চাহিদা, সেটা পূরণ হবে না। সো এখানে আমাদের দায়িত্ব আছে যে তাদের চাহিদাটাকে বোঝা, আর নতুন প্রজন্মের দায়িত্ব হচ্ছে যে তাদের দায়িত্বশীল আচরণ করা,
এবং সেই চমৎকার। সচেতনতা তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি কোনো নতুন প্রজন্মকে নতুনভাবে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কোনো কিছু বলতে চান কিনা? বিশ্ব জনসংখ্যা দিবসে আমার একটাই অনুরোধ নতুন প্রজন্মের কাছে, যে কোনোভাবেই 18 বছরের আগে বিয়ে করা যাবে না। এইটা তাদের পরিবারের সাথে এ বিষয়ে তাদের বলতে হবে, এবং তারা 20 বছরের আগে যাতে করে প্রেগনেন্ট না হয়, এটাও নতুন প্রজন্মের কাছে আমার একান্ত অনুরোধ, যে বিশেষ করে যারা অ্যাডোলেসেন্ট গার্ল আছে তারা জানে এই বিষয়টাকে গুরুত্ব দেয়। কারণ বাংলাদেশে 100টার মধ্যে 50টা অ্যাডোলেসেন্টের বিয়ে হয়ে যায় এবং 28% তাদের মধ্যে বিকাম প্রেগনেন্ট এই অ্যাডোলেসেন্ট থাকা অবস্থায়। এইটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, একটা সভ্য রাষ্ট্রে এটা হতে পারে না। তো সবাই মিলে আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাবো, তরুণ প্রজন্ম এই বিষয়টা আরও বেশি উপলব্ধি করবে, এটা আমার বিশ্বাস। জি, হাসান স্যার আপনি কিছু বলতে চান? আজকে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আমি যে মেসেজটা দিতে চাই তরুণ প্রজন্মকে, সেটা হচ্ছে যে তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যৎ লক্ষ্যটা নির্ধারণ করতে হবে, সে কোথায় তাকে দেখতে চায় আগামী 10 বছর বা 20 বছর পরে, এবং সেই লক্ষ্য অর্জন করার জন্য তাকে যেভাবে তৈরি করতে হবে সেই রকম মানসিকতা এবং প্রস্তুতি নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। এবং সেই ক্ষেত্রে সরকারের সাথে এদেরকে একসাথে কাজ করতে হবে, এবং এমন না যে সরকার তাদের জন্য একটা পরিবেশ তৈরি করে দিবে অথবা তাদের জন্য পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করবে। এই পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য এদেরকে সম্পৃক্ত করতে হবে, তাদেরকে বুঝতে হবে যে সরকারকে বুঝতে হবে যে তরুণ প্রজন্ম তারা কি চায়, তাদেরকে কোথায় দেখতে চায়, সেই অনুযায়ী তাদেরকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে যেখানে তারা তাদের ফুল পটেনশিয়ালটাকে ফুলফিল করতে পারে। চমৎকার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে চ্যানেল আইতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সেন্সেশন কন্ডম নিবেদিত বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উপলক্ষে চ্যানেলের বিশেষ আলোচনা অনুষ্ঠান। প্রথমেই শুরুতেই বলে দিয়েছিলাম যে আজকের আয়োজনে অনেক গুরুত্বপূর্ণ কথা হবে যা আসলে জীবন বদলে দেওয়ার মতো। আর নতুন প্রজন্মের প্রতি আমাদের তিনজনার যে বিশেষজ্ঞ ব্যক্তিত্ব যারা আজকে ছিলেন, তাদের যে বলবো যে যেটি বললেন নতুন প্রজন্মের প্রতি, আশা করি এটি যদি কিছুটা হলেও আপনারা কাজে লাগাতে পারেন, এটাই আসলে আমাদের সার্থকতা আজকের আয়োজনের। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন চলে আসবো, সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। খোদা হাফেজ।